মুশকিলে পড়ে গেছি কবিরাজ মশাই। হ্যাঁ, যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। কিন্তু এখন ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এ ঘর এ যেন আর ঘরই থাকবে না। আপনি কি মনে করেন যে ওকে ভাগ্য, ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে। তবে আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো কারণ কিনা শাস্ত্রে বলছেন যে পৈতৃকাং সন্নিপাত জান কফবাত সমুদ্ভবানি। দয়া করে আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না। না মানে ওতে আমার ভয় আরো বেড়ে যায়। এখন কি করতে হবে সেইগুলো যদি একটু বলে দেন। খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ তা তো, খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ তা তো জানি, কিন্তু কি কি বিষয় সাবধান হতে হবে সেইগুলো যদি একটু বলে দেন। ওকে একেবারে বাইরে বেরোতে দেবেন না, একেবারে না। দেখুন ছেলে মানুষ, দিনরাত ঘরের মধ্যে বন্ধ করে রাখা ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই যে শরৎকালের রৌদ্র আর এই বায়ু, এই দুই ওই বালকের পক্ষে একবারে বিষবাদ। বিষবাদ। কারণ কিনা শাস্ত্রে বলছে জপস মারে জ্বরে কাশে কামলাং হরিমকে। শাস্ত্র থাক না, আপনি বলছেন যে ওকে ওই ঘরের মধ্যে বন্ধ করেই রাখতে হবে? আচ্ছা অন্য কোনো উপায় নেই? কিছু না, কারণ এই যে এই পবনে তপনে চৈব। আচ্ছা আপনারও চৈব নিয়ে না, আমি বলছি যে আপনারও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? এখন যদি ওই কি কি করতে হবে সেইগুলো একটু বেশ ভালো করে বুঝিয়ে দেন তাহলে। আমি তো পূর্বেই বলেছি যে ওর গতিবিধি, ওষুধ আর অনুপান। ওই অনুপান, হ্যাঁ অনুপান। জানেন আমি দেখেছি যে রোগের সমস্ত দুঃখ বেচারা মুখ বুজে সহ্য করে, কিন্তু আপনার এই ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখলে আমার বুক ফেটে যায়। তা কি করবেন বলেন? সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চবন বলেছেন যে ভেষজং হিত বাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদং। বুঝলেন না? তিক্তং কিন্তু আশু ফলপ্রদং। আচ্ছা তবে আমি আসি দত্ত মহাশয়। আচ্ছা তিক্তং আশু ফলপ্রদং। ওইটুকু ছেলে ওকে এখন দিন রাত্রির ঘরের মধ্যে বন্ধ করে রাখ। শরৎকালের রৌদ্র আর বায়ু। জয় হোক। এই রে ঠাকুরদা এসেছে। জয় হোক। সর্বনাশ করলে কেন? আমাকে দেখি তোমার এত ভয় কিসের? তুমি যে ছেলে খাবা সর্দার। তা তুমি তো ছেলে নও বাবা, আর তোমার ঘরেও ছেলে নেই, আর তোমার খেপবার বয়স গেছে, তা আমাকে তোমার এত ভয় কিসের? তা ঘরে একটি ছেলে যে এনেছি গো। সে কি রকম? আরে আমার স্ত্রী তো পোষ্যপুত্র নেবার জন্য একবার খেপেই উঠেছে। সে তো জানি, তুমি নিতেই তো চাইতে না নিজে। জানোই তো ভাই অনেক কষ্টে টাকা কটি করেছি। হ্যাঁ তা কোত্থেকে এক পরের ছেলে এসে আমার সেই বহু পরিশ্রমের ধন একেবারে বিনা পরিশ্রমে ব্যয় করতে থাকবে। ওইটা বড় কষ্ট না, বিনা পরিশ্রম। হ্যাঁ তা বলো। হ্যাঁ তা ভাই জানো সে কথা ভাবলেও খুব খারাপ লাগে। তুই জানো ভাই এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে না, যে এর জন্য যতই টাকা খরচ করছো মনে হচ্ছে সেই জন্য টাকার পরম ভাগ। দেখো আগে টাকা রোজগার করতাম, সে মানে একটা ওই নেশার মতো ছিল, মানে না করে কিছুতেই থাকতে পারতাম না। দেখুন এখন এই যে টাকা করছি সব তা সবই তো ওই ছেলে পাবে, তাই জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ 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 বেশ। তো ছেলেটিকে পেলে কোত্থেকে? ওই আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাই। হ্যাঁ ছেলেবেলা থেকেই বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। সে কি? তাহলে তো আমাকে তার খুব দরকার। না 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 ভাই, ওই কবরেজ বলে গেল যে সে সেই তার ওইটুকু শরীরে সে নাকি একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা সে যেরকম প্রকুপিত হয়ে উঠেছে, তাতে তার নাকি আর বড় আশা নেই। সে কি? হ্যাঁ এখন একমাত্র উপায় তাকে এই শরৎকালের রোদ্দুর আর বাতাস থেকে বাঁচিয়ে এই ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়া। তা
তুমি তো ভাই মানে ওই ছেলেগুলোকে ঘরের বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় পাই। তাহলে এত মন্দ বলনি, একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছি আমি, ওই শরতের রোদ্দুর আর হাওয়ার মতোই। তা ঘরে রাখবার মতনও কিছু খেলা আমি জানি। হ্যাঁ, আমি আমার কাজকর্ম সেরে আসি, তারপর ভালো করে ছেলেটির সঙ্গে আলাপ করা যাবে। হ্যাঁ চললো। জয় হোক বাবা গেরস্তের, জয় হোক। আমি কই উঠোনটাতেও যেতে পারবো না। ওই যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুঁটগুলি দুই হাতে তুলে নিয়ে লাজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। না বাবা, আমি যদি কাঠবিড়ালি হতাম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে যে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমর, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় সব পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? বাহ, তাও বুঝি জানো না? আমি যে পুঁথি কিছুই পড়ি না, তাই জানি না। জানো জানো অমর, এই বড় বড় পণ্ডিতেরা না সপ্তমারি, তারা তো ঘর থেকে বেরোয় না। বেরোই না? না মানে কখন বেরোবে বলো, তারা তো কেবলই বসে বসে পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। জানো জানো অমলবাবু, এই বড় হলে না তুমিও মস্ত বড় পণ্ডিত হবে। হ্যাঁ, সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতাম আমি তো তাহলে বেঁচে যেতাম। না, আমি যা আছে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার কথা, আচ্ছা দেখবে কি আর দেখবার এত আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে হ্যাঁ। সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। কি যে পাগলের মতো বলে না, কাজ নেই কম মানে খামাখাই পাহাড়টা পার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে পাহাড়টা, তা ওটা যখন বেশ একটা মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তা তখন তো বুঝতে হবে যে ওটা পার হয়ে যাওয়া বারণ। নইলে এই এত বড় বড় সব পাথর জড়ো করে অত বড় একটা কাণ্ড করার দরকারটা কি ছিল বলো? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটাতে কথা কইতে পারি না, তাই অমনি নীল আকাশে হাত তুলে ডাকে। অনেক দূরের যারা ঘরের মধ্যে একলা বসে থাকে, তারাও একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারাও শুনতে চায়ও না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছি। তাই নাকি? কিরকম বলো তো শুনি, কিরকম? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় এক পুটুলি মালা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজন নাংলা জুতো পরে ওই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলাম, এই তুমি কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হ্যাঁ, তা হয় বই কি বাবা, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতন কাজ খুঁজে বেড়াবো। আর যদি খুঁজে না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাংলা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, সেই যেখানটাতে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে, তারপর পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার সে পুটুলি খালি করে নিলে, তারপর পায়ের কাপড় গুটিয়ে ঝর্ণার ভেতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে
পিসিমা কি বললে? পিসিমা বললে আগে তুমি ভালো হও, তারপরে তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হবো? হাত তো দেরি নেই বাবা। দেরি নেই? না না, দেরি নেই। ভালো হলেই কিন্তু আমি চলে যাব। সে কি, কোথায় চলে যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, আমি তখন কোথায়, কত দূরে কেবলি কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা আচ্ছা, সে তুমি আগে ভালো হও, তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তা বেশ, তো তুমি কি হতে চাও তাই শুনি। আমি হ্যাঁ, আমি এখন আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি ভেবে বলবো। আচ্ছা তুমি ভেবে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন যাই, আমার একটা কাজ আছে, গিয়ে সেরে আসি। হ্যাঁ, পাগল কোথাকার, হ্যাঁ, কাজ নেই কম মানে বলে কি নয় পাহাড়টা পার হয়ে চলে যায়। হ্যাঁ, তা দেখো বাবা, কিন্তু তাই বলে তুমি ওই যখন তখন যে সে বিদেশি লোককে ডেকে ওইরকম কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। ভালো লাগে, আর যদি তোমাকে ধরে নিয়ে যেত? তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাইকে বলে এখানে বসিয়ে রেখে দেয়। বাবা আমি যাই, হ্যাঁ, আমার কাজটা সেরে আসি, তুমি কিন্তু যেন বাইরে যেও না। দেখো না, বেরোবো না, কিন্তু পিসেমশাই রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো। আচ্ছা তা থাকো, তবে বাবা বাইরে যেন যেও না, না। বেরোবো না। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো বেলা বুঝে দাও কেন? না, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তো তাই আমি এইখানেই সারাদিন বসে আছি। আহা, বাছা বাছা তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওলা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের ওই গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? হ্যাঁ। অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম ওই সেই ওই পাঁচমুড়ো পাহাড়ের তলায়, ওই শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়? হ্যাঁ। শামলি নদী? হ্যাঁ। কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? তুমি কি ওই পাহাড়তলিতে কোনোদিন গিয়েছিলে নাকি? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে না? ঠিক 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 বলেছো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছো। আরে আমাদের গায়ে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের সব লাল শাড়ি পরা। কি আশ্চর্য, ঠিক বলেছো। আমাদের এই গয়লাপাড়ার মেয়েরা ওই জল তুলে নিয়ে যায় বই কি, খুব যায়। তবে কিনা বাবা, তারা যে সবাই ওই লাল শাড়ি পরে তা তো নয়। কিন্তু বাবা তুমি নিশ্চয় সেখানে কোনোদিন গিয়েছিলে। সত্যি বলছি দইওলা, আমি একদিনও যাইনি। কবির যেদিন আমাকে বাইরে বেরোতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বাবা, নিশ্চয় নিয়ে যাবো। আমাকে তোমার মতন ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তায়। মরে যাই বাবা, তুমি দই বেচতে যাবে কেন?
বড় হয়ে তুমি এই এত এত টুটি পড়ে পণ্ডিত হয়ে না উঠবে। না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই দই ভা আমাকে শুনতে শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, বলি এ সুরও কি শেখবার সুর? না না, ও আমি শুনতে ভারী ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা বাবা তুমি তুমি এই একবার দই তুমি নাও। না না, আমার তো পয়সা নেই। না না, পয়সার কথা বলো না বাবা, পয়সার কথা বলো না। তুমি এক ভাঁড় দই নিলে আমি কত খুশি হব। না 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 বাবা না। দইওয়ালা, হ্যাঁ বাবা। তোমার কি খুব দেরি হয়ে গেল? না না, আমার কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, তা আমি তোমার কাছে শুকে গেলুম বাবা। যাই বাবা, আচ্ছা। যাই যাই যাই। ভালো দই 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 ভালো দই। সেই পাঁচমোনা পাহাড়ের তলায় সামনি নদীর ধারে গয়লা দেবার দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দান করিয়ে দুধ দই, সন্ধেবেলা মেয়েরা দই পাতে সেই দই। দই দই ভালো দই আরে প্রহরী, প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী, ও প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? হ্যাঁ, আমাকে ভয় করো না তুমি? কেন তোমাকে ভয় করব কেন? হ্যাঁ হ্যাঁ, আমি যদি তোমাকে ধরে নিয়ে যাই? ধরে নিয়ে যাবে? হুম। কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। হ্যাঁ, একেবারে ওই ওই রাজার কাছে যদি ধরে নিয়ে যাই? রাজার কাছে হুম। নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিনরাত্রির এইখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? তাই তো বটে। তোমার মুখখানা কিরকম সাদা হয়ে গিয়েছে, তোমার চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। হ্যাঁ। তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়ে যাবে। সেও কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজাই। হ্যাঁ। বেশ লাগে তোমার ঘন্টা, হুম। শুনতে আমার ভারী ভালো লাগে। দুপুর বেলা আমাদের বাড়িতে যখন সকলের খাওয়া হয়ে যায়, হুম। পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, আর পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা ওই উঠোনের ছায়ায় ল্যাজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ? তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সকলকে বলে যে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। চলে যাচ্ছে? হুম। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে দেশের কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যেতে, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সকলকেই যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি হবে? কিন্তু আমাকে যে কবি
কোনদিন হয়তো কবিরাজি স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। হ্যাঁ, আমার ভালো কবিরাজ কবে আসবে? আমার যে বসে থাকতে ভালো না লাগে না বাবা, এমন কথা বলে না বাবা, বলতে নেই। না না, আমি তো বসেই হ্যাঁ, আছি। হ্যাঁ। আমাকে যেখানে বসিয়ে রেখেছে সেখান থেকে তো আমি বেরোই না। কিন্তু তোমার এই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি কি বাবা? ওই রাস্তার ওপারে ওই বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে, হ্যাঁ। ওখানে লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? হ্যাঁ। কার ডাকঘর? ডাকঘর আবার কার ডাকঘর হবে? এই রাজার ডাকঘর। এই ছেলেটা বাড়ি মজার তো। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? হ্যাঁ, আসে বই কি আসে। দেখো একদিন তোমার নামে একটা চিঠি আসবে। আমার নামে চিঠি আসবে? দেখ, আমি তো ছেলে মানুষ। ছেলে মানুষদের রাজা এই এতটুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখে। ছোট্ট ছোট্ট চিঠি লেখে? বেশ হবে। আমি কবে চিঠি পাবো? হ্যাঁ, কিন্তু আমাকে যে তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? বাহ, তাহলে তোমার এই খোলা জানলাটার সামনে অত বড় একটা সোনালী রঙের নিশান উড়িয়ে রাজার ডাকঘর খুলতে যাবেনি বা কেন? হ্যাঁ, সেটা আমার বেশ লাগছে। হ্যাঁ। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? কেন দেখো নি বুঝি রাজার যে অনেক ডাক হরকর আছে, তারে বুকের ওপর গোল গোল সোনার তকমাইতে ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘুরে? কেন দেশে দেশে ঘরে ঘরে? এর প্রশ্ন শুনলে হাসি পায়। দেশে দেশে? হ্যাঁ, ঘরে ঘরে? বড় হলে আমি রাজার ডাক হর্ক করা হব। ডাক হরকর হবে? বাড়ি ভালো কাজ, জবর কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, কেবল এই সকালের ঘরে ঘরে এই চিঠি বিলি করে বেড়ানো। বাড়ি জবর কাজ, জবর কাজ। তুমি হাসছো কেন? ওই কাজটাই আমার সকলের চেয়ে ভালো লাগে। না না, তোমার কাছে খুব ভালো। দুপুরবেলা রোদ্দুর যখন ঝাঁ ঝাঁ করে তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে বিছনা থেকে জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিমে গেছে, বাইরের কোন অন্ধকারের ভেতর দিয়ে তোমার ঘন্টা বাজছে ঢং 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 ঢং। আচ্ছা, এখন আমি যাই। হ্যাঁ, চল। এই রে, সেরেছে। কেন, কি হয়েছে? ওই মোড়ল আসছে, ও যদি দেখে যে তোমার সঙ্গে গল্প করছি তাহলে গোল বাঁধাবে। কই মোড়ল কই? ওই আসছে, ওই বগলে একটা ছাতা, ওই আসছে। ও, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনি মোড়লই করে। যে ওকে না মানতে চায় তার পেছনে দিন রাত এমনি লাগে না যে সকলে ওকে ভয় করে। হ্যাঁ, ও সকলের সঙ্গে শত্রুতা করে আপনার ব্যবসা চালায়। আচ্ছা, আজকে তবে আমি যাই। হ্যাঁ, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে এই সমস্ত শহরের খবরটা শুনিয়ে দিয়ে যাবো। না, আজকে চলি। চল। হ্যাঁ হ্যাঁ। রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তেই পারি না। কে পড়ে দেবে? পিসিমা। না, পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি আর রাজার লেখা পড়তে পারে? কেউ যদি না পড়তে পারে তাহলে আমি জমিয়ে রেখে দেবো, আমি বড় হলে পড়বো। কিন্তু ডাক হরকরা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। কে রে? রাস্তার মধ্যে ডাকাডাকি করে কোথাকার বাঁদর এটা? তুমি তো মোড়ল মশাই না, তোমাকে সবাই মানে। মানে ওই কি মানে? খুব মানে। রাজার ডাক হরকরা তোমার কথা শুনে? বাস রে, না শুনলে তাদের প্রাণ বাঁচে, সাধ্য কি? তুমি ডাক হরকরাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তো তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি লেখে। হ্যাঁ, রাজা তোমাকে চিঠি লিখবে?
ছেলেটি তো কম নয়, রাজা। লিখবে বই কি লিখবে, তিনি যে তোমার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা না হওয়া রাজা শুকিয়ে উঠেছেন, আমি খবর পেয়েছি। তারে রাজার চিঠি আজই আসে কি কালই আসে? মোড়ল মশাই, তুমি এমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার উপরে রাগ করবো? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তর বড় বার বেড়েছে, ঘরে 2 পয়সা জমিয়েছে কিনা, তাই তার ঘরে এখন রাজা বাদশার কথা ছাড়া আর কথাই নেই। মজা দেখাচ্ছে। ছোড়া, শিগগিরই যাতে তোদের বাড়িতে রাজার চিঠি আসে, আমি সেই বন্দোবস্তই করি। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? আমি গিয়ে তোদের খবর রাজার কানে পৌঁছে দিচ্ছি, তাহলে তিনি আর দেরি করতে পারবেন না। তোমাদের খবর নেওয়ার জন্য একেবারে ওই পাইক পাঠিয়ে দেবেন। মাধব দত্তর বড় আসপদ্দা বেড়েছে, রাজার কানে একবার উঠলে দরস্ত হয়ে যাবে। দাঁড়াও দেখ। কে তুমি মন ঝমঝম করতে করতে চলেছো? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? দাঁড়াতে বলে যা। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমার এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে। আহা হা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে নাকি দুষ্টু বলে। ও, বাইরে থেকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, তাই না? আমি বরঞ্চ তোমার এই জানলাটা বন্ধ না। বন্ধ করো না, এখানে আমার সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? আমি ওখানকার ওই মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে এনে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি এমন খুশি হয়ে উঠেছে, যতই চলেছে মল বাজছে ঝম 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 ঝম। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না, সেইখান থেকে তোমাকে ফুল পেড়ে দিতুম। আহা, তাই বলে কি? ফুলের খবর আমার চেয়ে জানো তুমি বেশি জানো। জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালে সব আগায়, যেখানে মনা পাখি বসে বসে দোলা খায়, সেখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পাড়ির দিদি হবে? কি বুদ্ধি তোমার! পাড়ির দিদি আমি কেমন করে হব? আমি যে সুধা, আমি ওখানকার ওই সুষমালিনীর মেয়ে। আমাকে রোজ একটা তো মালা গাঁথতে হয় জানো। আমি যদি তোমার মতন এখানে বসে থাকতে পারতাম, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতাম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে। ও মা, বেলা বই যায়নি, দেরি হলে ফুলাস থাকবে। শোনো শোনো, আমার সঙ্গে আরেকটু গল্প করে যাও না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটা ফুল দিয়ে যাবে? ফুল এমনিতে কেমন করে দেবো, দাম দিতে হবে যে। দাম? আমি বড় হলে দাম দেবো। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে। আসবো। আসবে। আসবো আসবো আসবো। আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল, মনে থাকবে তোমার? না না, ভুলবো না, দেখো ঠিক মনে থাকবে। একটু দাঁড়াও না, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? আমরা খেলতে চলেছি। কি খেলবে
কি রাজার ডাকঘরে ডাকঘর করাতে চেনো? হ্যাঁ চিনি বলি, খুব চিনি। কে তার নাম কি? একজন আছে ভদ্রকারা, সরকারকারা, একজন আছে হেমন্ত, আর তুমি কে? চলো না শোনো, আমার নামে যদি চিঠি আসে ওরা কি আমায় চিনতে পারবে? হ্যাঁ চিনবে বই কি, খুব চিনবে। চিঠিতে তোমার নাম লেখা থাকতেই চিনবে। কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে নিয়ে আমাকে চিনিয়ে দিও না। আচ্ছা যে বলো। করি আনন্দে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে। পিসমশাই, হ্যাঁ আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে বসে থেকেই তো তোমার ব্যায়ামও বেড়ে গেছে। না পিসমশাই না, ওখানে থাকলে আমি খুব ভালো থাকি। হ্যাঁ ভালো থাকি, সেইখানে বসে বসে তুমি তো এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছো। আমার এই দরজার সামনেটায় রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়। তাই বাবা, এতে কখনো শরীর থাকে? হ্যাঁ দেখো তো তোমার মুখখানা আজকে কিরকম ফ্যাকাশ হয়ে গেছে। পিসমশাই, আজ আর আমি সেই ফকির হাত আমাকে আর জানলায় না দেখতে পেয়ে চলে যাবে। ফকির? তোমার আবার ফকির কে? সেই যে আমার কাছে সে নানা দেশ বিদেশের কথা শুনিয়ে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। এই এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি দেখে একবারটি বলে এসো না। সেই জন্য আমার ঘরে সে একবারটি বসে। জয় হোক। এই যে ফকির এসে আমার বিছানায় এসে। এই যে এই যে আমি ফকির। তুমি যে কি নাও তাই তো ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? এবারে ক্রঞ্চ দ্বীপে। ক্রঞ্চ দ্বীপ? সেইখান থেকে তো এইমাত্র এলুম। ক্রঞ্চ দ্বীপে? তাতে এত আশ্চর্য হোক কেন? আমাকে কি তোমাদের মতন পেয়েছ? আমার বেড়াতে যেতে কোনো পয়সা খরচ হয় না। তোমার ভারী মজা না? আমি ভালো হয়ে উঠলে আমাকে তোমার চালা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? হ্যাঁ খুব মনে আছে। বেড়াবার এমন সমস্ত মন্ত্র আমি তোমায় শিখিয়ে দেবো না যে পাহাড় পর্বত অরণ্য কিছুই তোমায় ঠেকাতে পারে। এইসব কি পাগলের মতো আবল তাবল কথাবার্তা হচ্ছে? দেখো বাবা অমল, পাহাড় পর্বত অরণ্য এদের আমি ভয় করি না, কিন্তু তোমার এই বিষয়টি আর তার সঙ্গে সেই যদি কবিরাজটি আসে তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকবো, আমি কিচ্ছু করব না। কিন্তু যেই দিন আমি ভালো হব সেই দিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী পাহাড় সমুদ্র কেউ আর আমাকে ঠেকাতে পারবে না। জি বাবা, কেবলই আমার যাই করতে নেই, ওতে আমার মন বড্ড খারাপ হয়ে যায়। ক্রঞ্চতে কিরকম দিব আমাকে বলেন না ফকির? সে সে এক ভারী আশ্চর্য জায়গা। সে পাখিদের দেশ। হ্যাঁ, সেখানে মানুষ নেই। আর পাখিগুলো তারাও হাঁটে না, কথাও বলে না, তারা খালি গান গায় আর ওড়ে। বাহ কি চমৎকার! সমুদ্রের ধারে? হ্যাঁ, সমুদ্রে দাঁড়িয়ে তো সব নীল রঙের পাহাড় আছে। সেই নীল রঙের পাহাড়ই তো সব তাদের বাসা। আর সন্ধ্যেবেলায় যখন সূর্যাস্তের আলো এসে পড়ে, তার হাজার হাজার পাখি ঝাঁক বেঁধে তাদের সেই বাসায় ফিরতে থাকে। তখন সেই পাখির রঙে, আকাশের রঙে, পাহাড়ের রঙে সে যেন একেবারে একটা কাণ্ড হয়ে গেছে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ! ঝর্ণা না থাকলে চলে। সে একেবারে যেন যেন হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে।
আর তার সে কি নৃত্য! ওই নুড়িগুলোকে ঠুমঠাং করে বাজাতে বাজাতে একেবারে কলকল কলকল ঝরঝর ঝরঝর করতে করতে ধর করে সমুদ্রে পড়ছে। কোন কবিরাজের বাপের সাধ্য নেই তাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারে। জানো বাবা অমল, ওই পাখিগুলো আমাকে যদি এই তুচ্ছ একটা মানুষ মনে করে এক ঘরে করে না রাখতো, তাহলে তাদের সেই হাজার হাজার বাসার পাশে আমি একটা বেশ বাসা বেঁধে আর দিন রাত্রির ওই সমুদ্রের ঢেউ দেখে দেখে দিন কাটিয়ে দিতাম। আমি যদি পাখি হতুম তাহলে তাহলে কিন্তু এটা বড় মুশকিল হতো। কেন? আমি শুনেছি তুমি দইওয়ালাকে বলেছো যে তুমি নাকি বড় হয়ে দই বিক্রি করতে শিখবে। তা তোমার ওই ব্যবসাটা তো পাখিদের মধ্যে তেমন জমতো না। আমার মনে হয় ওতে তোমার খানিক লোকসান হতো। তা হতো হতো। তোমরা দেখছি আমাকে শুদ্ধ খেপিয়ে দেবে, আমি চলবো। আমার সেই দইওয়ালা এসে চলে গেছে। হ্যাঁ, তা গেছে বই কি বাবা। তোমার ওই শখের ফকিরের তলপি বই ওই ক্রঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তো তার পেট চলবে না। হ্যাঁ বাবা, সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে। হ্যাঁ, আর বলে গেছে ওই যে আজকে তাতে গ্রামে তার বঞ্জির বিয়ে, সেই জন্য কলমি পাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে। আজকে সে খুব ব্যস্ত আছে। মা, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্জিটির বিয়ে দেবে। তাহলে তো বড় মুশকিল হলো দেখছি। হ্যাঁ, সে বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলো, তার লাল জুড়ে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো করে ধুয়ে নতুন মাটির ভাঁড়ে খানা শুদ্ধ দুধ খাওয়াবে তোমাকে। হ্যাঁ, তারপরে সে সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। বাহ বাহ, এ তো তোফা বউ একেবারে, খাসা বউ। আমি যে ফকির মানুষ, আমারই কিরকম একটু লোভ হচ্ছে। তুমি কিছু ভেবো না বাবা, ও এবারকার মতন একটা বিয়েও দিয়ে দিক। আমি তোমায় বলছি, তোমার যখন দরকার হবে না, ওর ঘরে কোনোদিন বঞ্জির অভাব হবে না। না, তোমাকে নিয়ে আমি চলবো, আমার কাজ আছে। ফকির পিসেমশাই তো গিয়েছেন, এবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? হ্যাঁ, আমি শুনেছি সে চিঠি রওনা হয়েছে, সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে? হ্যাঁ, সেই পথেই তো। তুমি তো সব জানো দেখছি। আমি সব জানি ফকির। তাই তো দেখছি, কিন্তু তুমি কি করে জানলে গো বাবা? তা আমি জানি না, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেকদিন আগে, কিন্তু কতদিন সে আমার মনে পড়ে না। বলবো? হ্যাঁ বলো। আমি দেখতে পাচ্ছি রাজার ডাক খড়খড়া পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে, বাহাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন, কত রাত ধরে সে একলা কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেই বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবলই কাঁধা খোঁচে লাশ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি, যতই সে আসছে দেখছি আমার বুকের ভেতরে ভারী খুশি হয়ে উঠছে। বাবা, আমার নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও যেন একটু একটু দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? হ্যাঁ বাবা, জানি বই কি, আমি তো তার দরজায় রোজ ভিক্ষে নিতে যাই। বাহ, সে তো বেশ। আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব, পারবো না যেতে? হ্যাঁ, কেন পারবে না, নিশ্চয়। তবে তোমায় হয়তো বাবা ভিক্ষে চাইতে হবে না, তিনি তোমায় যা দেবার সব অমনি দিবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষে চাইবো, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে বাবা খুব ভালো হবে,
খুব ভালো হবে। কিন্তু কিন্তু তুমি কি ভিক্ষে চাইবে অমল বাবু? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি এমনি লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। তাই করো বাবা, তাই করো। তুমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেরিও, তার চিঠি। জানো ফকির, আমাকে একজন বলেছে কেমন করে ভিক্ষে করতে হয় শিখিয়ে দেবে। কে গো? ছিদাম। ছিদাম? কে কে ছিদাম? সেই যে অন্ধ খোঁড়া, চোখে দেখতে পায় না, ঠিক আমার মতন একজন ছেলে, তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। হ্যাঁ, আমি বলেছি আমি ভালো হয়ে উঠলে আমি তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষে করতে হয় শিখিয়ে দেবে। বাহ! পিসমশাইকে আমি বলি ওকে ভিক্ষে দিতে, তিনি বলেন ও মিথ্যে কানা, ও মিথ্যে খোঁড়া। আচ্ছা, ও যেন মিথ্যে কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। এইটাই বাবা আসল কথা, যে ও চোখে দেখতে পায় না, তা সে ওকে কানা বলো আর নাই বলো। এইটা ঠিক। কিন্তু বাবা সে ভিক্ষে পায় না, তাহলে এতক্ষণ তোমার কাছে বসে বসে সময় নষ্ট করে কেন? আমি যে ওকে শোনাই। কি গো? কোথায় কি আছে, তুমি যেসব দেশের কথা বলো আমি সব ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাভ দিলেই ভার ডিঙিয়ে চলে যাওয়া যায়। সেই হালকা দেশের কথা শুনে ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশ কোন দিক দিয়ে যাওয়া যায়? ওই তো বাবা, ও ভেতর দিক দিয়ে একটা যাবার পথ আছে, কিন্তু সেটা খুঁজে পাওয়া বোধহয় বড় শক্ত। ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষেই করে বেড়াতে হবে। তাই নিয়ে দুঃখ করছিল। আমি ওকে বললাম ভিক্ষে করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। কিন্তু ঘরে বসে থাকলেই বা দুঃখ কিসের বাবা? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসে রেখে দিয়েছিল, আমার মনে হচ্ছিল দিন আর ফুরোচ্ছে না। এখন আমাদের রাজার ডাকঘর দেখে অব্দি এখন আমার রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করে খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে যে কি লেখা থাকবে তা তো আমি জানি না। নাই বা জানলে তোমার নামটা তো লেখা থাকবে, তাহলেই তো হলো, তাই না? আচ্ছা, তোমরা দুজনে মিলে কি ফ্যাশন বাজিয়েছো বলো দেখি। কেন, কি হলো কি? আরে তোমরা নাকি রটিয়েছো যে রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ওই ডাকঘর বসিয়েছে। তাতে হয়েছেটা কি? হ্যাঁ, হয়েছেটা কি? আরে আমাদের ওই মোড়ল, ওই পঞ্চানন মোড়ল, হ্যাঁ, সেই কথাটি রাজার কাছে জানিয়ে বেনামিতে চিঠি লিখে দিয়েছে। তা সব কথাই তো আমাদের রাজার কানে ওঠে, সে তো আমরা জানি নাকি? আচ্ছা, তা জানো যদি তা সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে এমন জাতা কথা মুখে আনা কেন? হ্যাঁ, তোমরা দেখছি আমাকে শুদ্ধ বিপদে ফেলে দেবে। ফকির, রাজা কি রাগ করবে? আমার মতন ফকির আর তোমার মতন ছেলের উপর রাগ করি, সে কেমন তার রাজাগিরি চালায় একবার দেখি না। জানো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। রাজার চিঠি কি আসবে না? এক্ষুনি ঘর যদি মিলিয়ে যায়, যদি সব মিলিয়ে যায়। আসবে, তুমি শো, তুমি শো। এই যে হাসুন হাসুন কবি। কি আজ কেমন ঠেকছে? খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো বেদনা নেই। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। হ্যাঁ, ওই যে বলছে না যে খুব ভালো, ওইটাই হলো খারাপ লক্ষণ। সে কি? হ্যাঁ, আমাদের চক্রধর দত্ত তো বলেছেন যে দোহাই দোহাই কবির মশাই, ও চক্রধরদের কথা এখন থাক না। এখন বলুন তো ব্যাপারটা কি? মনে হচ্ছে আর ধরে রাখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, আমি তো বলে গিয়েছিলাম লেগেছে লেগেছে, বাইরে হাওয়া লেগেছে।
না কবির মশাই, আমি ওকে খুব করে আগলের সামনে ঘরের মধ্যেই রেখে দিয়েছি, একেবারেই বের হতে দিন। আর তাছাড়া এই দরজাটা তো প্রায় বন্ধই থাকে। কিন্তু আজ কেমন একটা হাওয়া দিয়েছে না, আমি তো দেখলাম তোমাদের ওই সদর দরজার ভেতর দিয়ে করে হু করে হাওয়া ঢুকছে, ওটা একেবারেই ভালো না। যাও এখনই গিয়ে সদর দরজাটাকে বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, জানো। আর দিন দুদিন না তোমাদের এখানে সে বাইরের লোক আসা বন্ধই থাক না, যদি সেরকম কেউ এসেই পড়ে তা সে না এই জানালা দিয়ে সূর্যাস্তের আভা, ওটা একেবারেই ভালো না, ওটা রোগীকে বড্ড জাগিয়ে রাখে। তুমি যাও গিয়ে ওই জানালাটাকে বেশ ভালো করে বন্ধ করে দাও। এ কি তোমার ঘরে যে মোড়ল আসছে, কি উৎপাত, আমি তবে আসি। শোনো তুমি এখন সদর দরজাটাকে বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, আর আমি বাড়ি একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেটা খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেটাই আমি আসি ভাই। কিরে ছোড়া, চুপ আস্তে। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমাচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথা শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিউরের কাছে বসে কথা করছেন। মাধব দত্ত, আগে আজকাল তো তোমাদের দেখি খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। আগে না মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। কিন্তু তোমাদের এই ছেলেটি এই যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে বসে আছে। আগে ও ছেলে মানুষ পাগল, ওর কথা কি ধরতে আছে? না 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 না, এতে আর আশ্চর্য হবার কি আছে বলো? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজার পাবেন কোথায়? দেখছো না, সেই জন্যই এত জায়গা থাকতে তোমাদের এই জানলাটার সামনে তিনি তার নতুন ডাকঘরটি বসিয়েছে। রে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? সত্যি না হয়ে যায়, রাজার সঙ্গে তোমার বন্ধুত্ব। এই হলো রাজার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলে দাও না, কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, এ সত্যিই তাঁর চিঠি। কিন্তু আমি যেহেতু কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আর সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? এই চিঠিতে রাজা লিখছেন যে আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি। আমার জন্য তোমার ওই মুড়ি মুড়কির ভোগ তৈরি রেখো। রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। দোহাই মোড়ল মশাই, এইসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন উনি, শব্দ কি ওর? তারপর তা তুমিও খেপলে নাকি? হ্যাঁ খেপেছি বলেই তো আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে এতে রাজা লিখেছেন যে তিনি স্বয়ং তার সবচেয়ে বড় রাজকবিরাজকে নিয়ে অমলকে দেখতে আসছেন। ফকির, ফকির, ওই যে তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ বাবা, তুমি শো। উনি আর একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি মনে করতাম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি একটুও মনে করিনি। দাও দাও, তোমার পায়ের ধুলো দাও। ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি শুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে বাজছে ঢং ঢং ঢং। সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা যে বাবা সব জানলা বন্ধ করে দিল। তুমি শো, আমি খুলে দিচ্ছি। একই উৎপাত মোড়ল মশাই। মহারাজ আজ রাত্রে আসবেন। কত রাত্রে দুধ, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরে
সিংহদারে ঘন্টা বাজাবে তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়ে দিয়েছেন। এই যে উনি এসেছেন। কি এই যে চারিদিকেই সব বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, বাবা এখন কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছো, সব তারাগুলোকে দেখতে পাচ্ছি, অন্ধকারের রূপারকার সব তারা। অর্ধরাত্রে রাজা যখন এসে ডাকবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। সে তারা বোধহয় আমি কতবার দেখেছি, কিন্তু কোনটা সে তো আমি চিনি না। বাবা, তিনিই তোমাকে চিনিয়ে দেবেন। মাধব, এই ঘরটিকে রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখতে হবে। কিন্তু এই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসোনি, উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এই ঘরে রইলেন। রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো তেমন ভালো নয়, জানোই তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো, আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাক ঘরের হরকড়া করে দেন। আমি অমনি লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। আমি দেশে দেশে ঘরে তা চিঠি বিলি করে বেড়াবো। আমি দেশে দেশে ঘরে তা এইবার তোমরা সব স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো। ওর ঘুম এসেছে, ওর ঘুম এসেছে। প্রদীপের আলোটা নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে শুধু আলো আসুক। ওর ঘুম এসেছে। অমল, অমল, ঠাকুরদা, ঠাকুরদা, তুমি আমার মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে বসে আছো কেন? এরা এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোয় আমার কি হবে? চুপ করো, চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। অমর, ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? ওর জন্য যে আমি ফুল এনেছি, ওর হাতিকে দিতে পারবো না। দাও, দাও তোমার ফুল। ও কখন জাগবে? রাজা যখন এসে ওকে ডাকবেন তখন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দিতে পারবে? বলো। বলে, অমল, সুধা তোমাকে ভুলেনি।